জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে যে বিষয়টা বলবো, একটি ফুল গাছের কথা বলছি আপনাদেরকে। আরো কয়েকটি বিষয়ে বলবো, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিন। তো আজকে আপনাদেরকে প্রথম যে ফুল গাছটির কথা বলবো, এটি হচ্ছে নয়নতারা ফুলের গাছ। দেখুন, নয়নতারা ফুলের গাছ বাড়িতে থাকা সকলের জন্য কিন্তু শুভ নয়। নয়নতারা ফুলের গাছ বাড়িতে থাকা ভালো। নয়নতারা ফুল গাছ বিভিন্ন ঔষধি গুণে ভরপুর। ডায়াবেটিসের মতো মারণ রোগকেও কন্ট্রোল করে। কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে বলছে যে সকলের জন্য কিন্তু সুখের হয় না এই নয়নতারা ফুলের গাছ। নয়নতারা ফুলের গাছ যদি আপনার কিভাবে এই জিনিসটা সুখের হয় না আমি আপনাদেরকে বলি, তাহলে শুনুন আপনারা। দেখুন, আপনারা হয়তো অনেকেই বলবেন যে ফুলের গাছ সে আবার কি করে অশুভ হয়, এটা আপনারা বলবেন। কিন্তু সকলের জন্য সুখের সবকিছু হয় না। সেই বিষয়ে আমি এর পরেও বলছি, বিশেষ কিছু কিছু কথা আছে। তবে এই বিষয়টা আগে ভালো করে শুনুন। দেখুন, এই নয়নতারা ফুলের গাছ যদি আপনার গৃহে, আপনার বাড়ির সামনে বা আপনার উঠোনে বা আপনার মানে সামনাসামনি রাস্তায় যদি নয়নতারা ফুলের গাছ জন্মায়, তাহলে জানবেন শুভ। আর ওই নয়নতারা ফুল গাছগুলোকে অবশ্যই একটা টবের মধ্যে তুলে ব্যবস্থা করুন। আর ওই ফুল দিয়ে মা লক্ষ্মীর পূজা করবেন। তাহলে অত্যন্ত শুভ এবং শুভ ফল পাবেন আপনারা। শুভ ফল পাবেন এই জন্যই বলছি, দেখবেন আপনারা আপনাদের কাজে খুব উন্নতি করবেন। ওই ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। কিন্তু এই ফুলের গাছ যদি আপনার ভাঙাচোরা হয়তো দেওয়াল আছে, দেওয়াল হয়তো প্লাস্টার খসে গেছে বা কার্নিস ভেঙে পড়েছে, ওই দেওয়ালের গায়ে ওই ফাটলে যদি এই নয়নতারা ফুলের গাছ জন্মায়, তাহলে কিন্তু অত্যন্ত অশুভ আপনার জন্য, মোটেই সুখের নয়। আগামী দিনে আপনার জীবনে প্রচুর বড় ধরনের আর্থিক একটা ক্ষতির সম্ভাবনা দেখা দেবে। আপনার গৃহের মানুষজনেদের মধ্যে অশান্তি, বিবাদ, ঝগড়াঝাঁটি, এমনকি ভাই ভাই শত্রুতা তৈরি হয়ে যাবে। মা ভাই বোন দাদা দিদি সকলের মধ্যে একটা ঝগড়াঝাঁটি, অশান্তির বাতাবরণ তৈরি হবে। আপনাদের গৃহে দেখবেন শান্তি বলে থাকবে না। পরস্পরের সঙ্গে সব সময় লড়াই ঝগড়া করে মরবেন। তাই আপনাদেরকে বলছি, যদি কার্নিসে বা দেওয়ালে, বাড়ির ছাদের ওই রেলিং এর দেওয়ালে যদি এই গাছ জন্মাতে দেখেন, তাহলে কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা করবেন। আপনারা নিজে হাতে করবেন না, লোক দিয়ে অবশ্যই ওই গাছগুলোকে উপড়ে তুলে নেবেন এবং বেশ ভালো করে ওই জায়গাগুলোকে ভরিয়ে দেবেন সিমেন্ট বালি দিয়ে, যেন আর না জন্মাতে পারে। আর ওই যে গাছগুলো জন্মেছিল, ওই গাছগুলোকে যদি টবে বসিয়ে নেওয়া সম্ভব হয় বসাবেন, না হলে তুলে ফেলে দিন, পুরোপুরি তুলে ফেলে দিন। তাহলেই কিন্তু গৃহে ভালো হবে, মঙ্গল হবে। না হলে কিন্তু গৃহে খুবই অমঙ্গল চলে আসবে। সর্বদিক দিয়ে আমি বলছি না যে অসুস্থ হয়ে লোক মারা যাবে, সেটা হবে না, কিন্তু নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে করে আপনারা হাল্লাক হয়ে যাবেন। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানান। তাই জন্যই বলছি, সকলের সবকিছু জিনিস সব জায়গায় সব ভালো হয় না। আর এই নয়নতারা ফুলের গাছকে সবসময় উত্তর অথবা পূর্ব দিকে রাখার চেষ্টা করুন, সব থেকে শুভ ফল পাবেন। দক্ষিণ দিকে রাখবেন না যেন। আর নয়নতারা ফুলের যে গাছগুলোকে আপনারা ব্যবস্থা করেছেন, বসাচ্ছেন, বাড়িতে টবে বসাচ্ছেন বা আপনার জায়গা আছে সেখানে রেখেছেন, নয়নতারা ফুল অবশ্যই প্রতিদিন আপনারা তুলবেন। আর এই ফুলকে এঁটো ফুল বলে লোকে, এটা কিন্তু ভুল কথা। এই ফুল দিয়ে সমস্ত দেবদেবীকেই পুজো করা যায়, তবে সব থেকে বেশি প্রসন্ন হন মা লক্ষ্মী। তাই বলছি আপনাদেরকে, মা লক্ষ্মীর পূজা প্রতিদিন মা লক্ষ্মীর চরণে এই ফুল 5টি করে দেবেন, খুব ভালো ফল পাবেন, আশীর্বাদ পাবেন মায়ের।
তো এবার আপনাদেরকে অন্য অন্য যে বিষয়গুলো বলবো বলছিলাম বলি। দেখুন, আপনাদের গৃহে যদি দেখেন যে তুলসী গাছের চারা বেরিয়েছে, বেশ অনেক তুলসী গাছের চারা বেরিয়েছে, এটা আপনাদের জন্য শুভ। কিন্তু তুলসী গাছের চারা যদি দক্ষিণ দিকে বেরোয় তাহলে কিন্তু শুভ নয়। আমি আপনাদেরকে বলছি, এটা আমার কথা নয়, আমি কিন্তু শাস্ত্র অনুযায়ী কথাগুলো বলছি। তো দক্ষিণ দিকে তুলসী গাছের জন্মানো, তুলসী গাছের চারা বেরোনা মোটেই গৃহের জন্য শুভ নয়, মঙ্গল নয়। যদি উত্তর অথবা পূর্ব দিকে বা ঈশান কোণে তুলসী গাছের চারা বেরোয় তাহলে জানবেন অত্যন্ত শুভ, গৃহের জন্য মঙ্গল, গৃহে সুখ আসবে, স্বাচ্ছন্দ্য আসবে, ঋণ ধার দেনা এগুলো থাকবে না। আস্তে আস্তে সমস্ত দেখবেন, যদিও ঋণ ধার হয়ে আছে সেগুলো সমস্ত কেটে যাবে, গৃহের মধ্যে শান্তি বিরাজ করবে যদি উত্তর অথবা পূর্ব দিকে হয়। আর যদি দক্ষিণ দিকে যদি এই চারা বেরোয় তাহলে কিন্তু গৃহে দেখবেন একটা মানে সব সময় অশান্তি ঝগড়ার বাতাবরণ তৈরি হবে, গৃহের মধ্যে মানুষজনেরাও কিন্তু অসুস্থ হবে, প্রায়ই অসুস্থ হবে, ভালো থাকতে পারবে না। তাই দক্ষিণ দিকে যদি চারা বেরোয় ওই চারাগুলোকে তুলে ফেলে দেওয়ার দরকার নেই, ওই চারাগুলোকে তুলে নেবেন, তুলে নিয়ে একটা টবের মধ্যে বসিয়ে উত্তর অথবা পূর্ব দিকে রেখে দিন। আপনি আপনার বাড়ির ছাদেও রাখতে পারেন, যাদের ফ্ল্যাট বাড়ি বা যাদের এমনিও বাড়ির জায়গা নেই হয়তো তারা ছাদেও রাখতে পারেন, কিন্তু একটু যত্ন নিতে হবে। নিচে রাখলে যেমন ভালো হয় সেইভাবে কিন্তু হয়তো ছাদে নাও ভালো হতে পারে। তবে দক্ষিণ দিকে বেরিয়েছে বলে তাকে রাগেতে তুলে ফেলে দেবেন এমনটা করবেন না যেন আমার কথা শুনে। আপনারা অবশ্যই ওই চারাগুলোকে যত্ন করে তুলে নেবেন, যত্ন করে তুলে টবের মধ্যে বসিয়ে উত্তর অথবা পূর্ব দিকে রেখে দিন। আর তুলসী গাছ, যে গাছটা পুজো করবেন, শুধু একটি গাছ আপনি রাখুন, একটি কৃষ্ণ তুলসী একটা শ্বেত তুলসী রাখতে পারেন, কিন্তু দুটোই শ্বেত তুলসী বা দুটোই কৃষ্ণ তুলসী দুটো গাছ একসঙ্গে রাখবেন না, একটা টবে একটা গাছই রাখবেন আর সেই গাছটাই পুজো করবেন। অন্য সব গাছকে পুজো করার দরকার নেই, কিন্তু সব গাছে আপনারা জল অবশ্যই অর্পণ করবেন। একটা যে গাছ রেখেছেন দেবতার স্থানে যেখানে তুলসী মঞ্চ, সেখানে আপনারা ধূপ প্রদীপ দেখাবেন, পুজো করবেন। আর এই পুজো করা গাছের পাতা চটপট তুলবেন না, যেন ছিঁড়ে নেবেন না। অন্য যে গাছগুলো আছে সেখান থেকে পাতা নেবেন, ভগবানের শ্রীচরণে দেবেন, খুব ভালো। কিন্তু এই গাছটাকে ভালো করে যত্ন করবেন। আর যেটা পুজো করছেন আমি এই বিষয়ে বলে দিচ্ছি আপনাদেরকে, যে তাহলে ভালো হবে, গৃহে মঙ্গল আসে। এবার আরেকটি বিষয়ের কথা বলে দিই। মনে করুন আপনারা আপনাদের গৃহে যে পুজো করেন ঠাকুর দেবতাদের, গাঁদা ফুল দিয়ে পুজো করেন, আর ওই গাঁদা ফুলগুলোকে আপনারা কোনো গাছের গোড়ায় রেখে দেন। হয়তো জলে দেওয়া যায় না, সবাই কাছাকাছি তো আর জল থাকে না হাতের কাছে, হয়তো অনেক দূরে পুকুর বা ডোবা, সেখানে যাওয়া সম্ভব নয়, তাই একটা গাছের গোড়াতে রেখে দেওয়া হয় বা একটা বড় টবের মধ্যে রেখে দেওয়া হয়, সেখানে কোনো গাছ আছে সেই গাছের গোড়াতে রেখে দেওয়া হয়। তো এই যে রেখে দেন আপনারা, দিনের পর দিন ওই ফুলগুলোকে রেখে দেওয়া হয় জমিয়ে। তো এটা কিন্তু অশুভ নয়, তবে এটা এটা আপনারা যেদিকে খুশি করতে পারেন, একটা সাইডে একটা জায়গায় আপনারা একটা গাছের গোড়ায় আপনারা দিতে পারেন, দক্ষিণ দিক উত্তর দিক পূর্ব দিক বলে এখানে কোনো কথা নেই। কিন্তু এখানে একটি কথা আছে, সেটি হচ্ছে এই যে ফুলগুলো রেখেছেন আপনারা, ওইখানে যদি দেখেন যে গাঁদা ফুলের ছোট ছোট চারা গাছ বেরিয়েছে, এটা অত্যন্ত শুভ জানবেন আপনাদের জন্য। আর ওই যে ভগবানের পুজো করা গাছ আর ওই গাছের ফুল, ওই ওই মানে ভগবানের পুজো করা ফুল আর ওই ফুলের গাছ বেরিয়েছে, চারা বেরিয়েছে, জানবেন আপনার গৃহের জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলের। অবশ্যই ওই গাঁদার চারাগুলোকে ভালো মানে করে যত্ন করুন এবং বড় করুন, ওই ফুল দিয়ে আবার পুজো করবেন ঠাকুরের, এটা অত্যন্ত শুভ। তো আপনাদেরকে বলি, এই যে বাসি ফুল ঠাকুরের কাছে জড়ো করে না রেখে বাইরে কোনো গাছের গোড়ায় রেখে দিন, এটা ভালো। আর যদি গাছের ওই রেখেছেন, যদি জল টল পেয়ে এই চারা বেরোয় এই ফুল থেকে তাহলে তো আরো ভালো, অত্যন্ত শুভ। তবে যেখানে সেখানে ফুলগুলোকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখবেন না, বেশ এক জায়গায় একটু জড়ো করে রাখার চেষ্টা করবেন। তো এবার আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এই গাছের বিষয়েই বলি। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কাঁটা গাছ তো দিদি বাড়িতে রাখা যায় না, কিন্তু মনসা গাছ তো কাঁটা গাছ, মা মনসা যে গাছ
এটা কিন্তু কাঁটা গাছ। তাহলে এই গাছ বাড়িতে রাখা হয়, পুজো করা হয়, সেটা কি অমঙ্গলের নয়? যদি বলেন খুব ভালো হয়। দেখুন, এই যে মনসা গাছ, এই মনসা গাছ কিন্তু অমঙ্গলের নয়। অন্য কাঁটা ক্যাকটাস যেগুলো শৌখিন, সেগুলো যে কাঁটা গাছে আবার ফুল হয়, সেইগুলো কিন্তু অশুভ গৃহের জন্য খুবই। কিন্তু এই যে মনসা গাছ, এটা কিন্তু অশুভ নয়। তবে কখন অশুভ হবে জানেন? যদি আপনারা মনসা গাছকে ঘরের ভিতরে রাখেন, তাহলে কিন্তু অশুভ, মোটেই শুভ নয়। ঘরের বাইরে একটা স্থান করবেন একটু বড় করে, আর তুলসী গাছও রাখবেন, মনসা গাছও রাখবেন, দুটো আলাদা আলাদা টবে। কিন্তু তুলসী গাছের থেকে অন্তত 2 হাত দূরে মনসা গাছটাকে রাখবেন। তাহলে কোনো ক্ষতি অমঙ্গল কিচ্ছু হবে না, বরং শুভ। তুলসী গাছের কাছাকাছি এই গাছ রাখা, মনসা গাছ রাখা খুব শুভ। আর মা মনসা দেবী আমাদের হচ্ছেন বাস্তু দেবী। আর মা মনসার তো মানে যে মূর্তি, সেই মূর্তি পুজো করা সকলের পক্ষে সম্ভব নয়, বা পিকচার নিয়ে পুজো করা সম্ভব নয়, কারণ মনসা দেবীকে ঘরের মধ্যে রাখা যায় না। কারণ মনসা দেবী হচ্ছেন বাস্তু দেবী, তাই বাস্তুতেই উনি থাকতে ভালোবাসেন। আর আমরা ওই মনসা গাছটাকেই মা মনসা দেবী রূপে পুজো করি। মা মনসা দেবীর রূপ স্মরণ করে ওই মনসা গাছকে আমরা পুজো করি। আর এই মনসা গাছ পুজো করলে গৃহের মধ্যে শান্তি থাকে, গৃহের মধ্যে সাপ, তারপরে এটা ওটা বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবও কম থাকে। আমি দেখবেন আপনারা মিলিয়ে নেবেন, মনসা গাছ রাখুন গৃহে, কোনো অমঙ্গল নয়, কোনো ক্ষতি নয়। তবে এই নিয়মটা মেনে করবেন। আর এই তুলসী গাছ বা মনসা গাছ, এগুলোকে ওই ঠাকুর, যেহেতু আমরা ঠাকুর হিসেবে মানি, দেবতা হিসেবে মানি, তাই আপনার পূর্ব দিকে অথবা ঈশান কোণে অথবা উত্তর দিকে রাখুন। কোনো অমঙ্গল নেই, খুবই মঙ্গল আসবে গৃহে। আর তুলসী মাতার মতো মা মনসা দেবীকেও একটু জল নিবেদন করবেন, একটু প্রদীপ প্রজ্বলিত করবেন। তবে হ্যাঁ, মনসা গাছের কাছে কখনো ধুনো জ্বালাবেন না। মনসা গাছের কাছে ধুনো জ্বালালে, সেই বলে না যে ধুনোর পায়ে মা মনসা নাচে, তো সেরকম ধুনো মা মনসা দেবী সহ্য করতে পারেন না। ধুনোর ধোঁয়া, ধুনোর গন্ধ, মা মনসা দেবী ভীষণ অসন্তুষ্ট হয়ে যান, মা মনসা দেবী রুষ্ট হয়ে যান। তাই তুলসী গাছ যদি মনসা গাছের কাছে থাকে, ওইখানেও কিন্তু ধুনো নিয়ে যাবেন না। বাড়ির বাইরে ওই জায়গায় এই তুলসী মঞ্চের কাছে যদি মনসা দেবী থাকেন, তাহলে কিন্তু ধুনো নিয়ে যাবেন না। যদি তুলসী দেবীকে আলাদা রেখেছেন, তাহলে সেখানে আপনারা ধুনো দেখাতে পারেন, যেহেতু হরি আছেন, আপনারা দেখাতে পারেন। কিন্তু মনসা গাছের কাছে ভুলেও এই ধুনোটা নিয়ে যাবেন না। এই জিনিসগুলো, এই নিয়মগুলো মেনে চলুন, কোনো অসুবিধে নেই, কোনো অশুভ নয়, খুবই শুভ। আর মা মনসা দেবী লাল জবা ফুল বেশি পছন্দ করেন। মা মনসা দেবীকে কখনো সাদা ফুল দিয়ে পুজো করবেন না। সাদা ফুল মা মনসা দেবীকে ভুলেও দেবেন না। মা মনসা দেবী খুব রেগে যান তাহলে। মাতা তুলসী রানীকে সাদা ফুল দিয়ে পুজো করুন, মাতা তুলসী রানী সন্তুষ্ট থাকবেন। কিন্তু মা মনসা দেবীকে সাদা ফুল দিয়ে পুজো করবেন না। সবসময় চেষ্টা করবেন একটু লাল ফুল দিয়ে পুজো করার। মা মনসা দেবীর প্রিয় ফুল পদ্ম ফুলও, কিন্তু লাল পদ্ম মা মনসা দেবীর প্রিয় ফুল। শালুক ফুল মা মনসা দেবীর প্রিয় ফুল। আপনারা এরম ধরনের দিতে পারেন। জবা ফুল, লাল জবা ফুল বা পঞ্চমুখী জবা ফুল, এগুলো কিন্তু মা মনসা দেবীর প্রিয় ফুল। আপনারা এই ফুলগুলো দিয়ে মা মনসা দেবীর পুজো করতে পারেন। আর মাতা তুলসী রানীকে কিন্তু জবা ফুল বা লাল ফুল দেবেন না। হলুদ, গাঁদা ফুল, সাদা ফুল আপনারা দিয়ে পুজো করুন। আমি এই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমাকে অনেকে জানতে চেয়েছিলেন বলে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে সকলেই জানতে পারেন যে কাঁটা গাছ সত্যি অশুভ গাছ, সেগুলো রাখা রাখা হয় না গৃহে। তাহলে মনসা গাছের বেলায় কেন এই কথা? না, মনসা দেবীর গাছ আপনারা মা মনসাকে, মা মনসার রূপ স্মরণ করে মা মনসার পুজো করাবেন, ব্রাহ্মণ দিয়েও পুজো করাবেন। দশহারার সময় মা মনসা দেবীর পুজো যদি গৃহে করতে পারেন 10 ফল দিয়ে, তাহলে গৃহে কোনো দিনও সাপের উৎপাত হবে না। মা মনসা দেবী রক্ষা করেন। আর মা মনসা দেবী হচ্ছেন বাস্তু দেবী। তাই সকল পুজোর আগে মা মনসা দেবীর পুজো যদি বাস্তু পূজা করে নেন, যখন গৃহের মধ্যে আপনাদের কোনো মঙ্গল অনুষ্ঠান হবে, তখন অবশ্যই কিন্তু বাস্তু পূজা, মা মনসা দেবীর পূজা, মা তুলসী রানীর পূজা আগে করিয়ে নেবেন ঠাকুর মশাইকে দিয়ে, তারপর বাড়ির পুজো করবেন।
অথবা বাড়ির পুজো করার পরেও এই পুজো করাতে হয়। পুজোটা কিন্তু করতেই হবে। গৃহে যদি কোনো পুজো হয় তখন কিন্তু মা মনসা দেবীর পুজো, মা তুলসী দেবীর পুজো করতেই হবে। বাস্তু পূজা আগে করে নিতে হবে বাস্তু শান্তির জন্য। মা মনসা দেবীর পুজো করলে বাস্তু খুব শান্তিতে থাকে, খুব শান্তিতে থাকে, নির্বিঘ্নে থাকে। আর আপনারা নিশ্চিন্তে দেখবেন ঘুমোতে পারবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, আপনারা মিলিয়ে নিন আর আমাকে অবশ্যই কমেন্টে জানান। আজকে রাখলাম, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।